ইসরায়েলের সব বাধা অগ্রাহ্য করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মিকোনা নামের একটি নৌযান গাজার জলসীমায় ঢুকেছে। আর ফ্লোটিলায় ইসরায়েলের হানা দেওয়ার প্রতিবাদে ফেটে পড়েছে সারা বিশ্ব। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সব ইসরায়েলি কূটনৈতিক বহিষ্কার এবং মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে কলম্বিয়া। এদিকে 2 দিনের মধ্যে ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হবে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মরক্কোতে জেন জি আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। ইসরায়েলের সব বাধা উপেক্ষা করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মিকোনা নামের একটি নৌযান গাজার জলসীমায় প্রবেশ করেছে। যদিও সেটি আটক হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। এর আগে বুধবার রাতে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা 13টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা 37 দেশের 2 শতাধিক অধিকার কর্মীকে। আটক হওয়াদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। শারমিন শ্রাবণীর রিপোর্ট। ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী অন্তত 26টি নৌযান। গাজা থেকে 129 কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর 5টায় তাদের গাজা উপকূলে পৌঁছানোর কথা ছিল। তার আগেই রাতে নৌবহরে হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে ইসরায়েল এখন পর্যন্ত 13টি জাহাজ জব্দ করেছে। সেই সঙ্গে জাহাজগুলিতে থাকা 2 শতাধিক স্বেচ্ছাসেবককে আটক করা হয়েছে। ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক এক ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন, জব্দ জাহাজগুলোতে 37টি দেশের 201 জনেরও বেশি লোক ছিল, যার মধ্যে 30 জন স্পেনের, 22 জন ইতালির, 21 জন তুরস্কর এবং 12 জন মালয়েশিয়ার। এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তারা চান নৌবহরের সবাই নিরাপদে থাকুক। আমরা সুমুদ ফ্লোটিলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা চাই না কেউ আহত হোক। নৌবহরে কি হবে সেটা বলা তো মহাসচিবের কাজ নয়। আমরা চাই সবাই নিরাপদে থাকুক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এটির প্রথম বহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইপ্রাস দ্বীপ থেকে পরবর্তী সময় আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে যুক্ত হয়। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। বাংলাদেশের শহীদুল আলম ছাড়াও সুমুদ ফ্লোটিলায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তার রুহিও। শারমিন শ্রাবণী, 71। গাজামুখী সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনী হানা দেয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ইসরায়েল, ছুড়েছে জলকামান, আটক করেছে কর্মীদের। ঘটনাটি বিশ্বব্যাপী তীব্র নিন্দার ঝড় তোলে। বিক্ষোভে ফেটে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশের সব স্তরের মানুষ। ফ্লোটিলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানির বার্লিন, গ্রিস এবং আর্জেন্টিনায়। আরও জানাচ্ছেন আফসানা শাওন। ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ফ্যাসিবাদী ও সামরিকতাবাদী নীতির বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছে। তারা আটক হওয়া তুর্কি নাগরিকদের মুক্তির দাবিতে আইনি পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে। বিক্ষোভ হয়েছে রাজধানী আঙ্কারার ইসরায়েলি দূতাবাসের বাইরেও। আমাদের সমর্থন অবশ্যই ফ্লোটিলার পক্ষে। সারা বিশ্ব থেকে জাহাজ যাচ্ছে। ইসরায়েলের এমন হীন কাজের জবাব দেওয়ার জন্য আমাদের সরকারকে অনুরোধ করছি। গাজার জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইতালির সাধারণ মানুষ। প্রতিবাদ জানিয়ে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ইতালির বিভিন্ন শহরে এরই মধ্যে শুরু হয়েছে বিক্ষোভ। সবচেয়ে বড় বিক্ষোভগুলো হয়েছে রাজধানী রোম এবং মিলানে। ফ্লোটিলা আটকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইউরোপের আরেক দেশ গ্রিসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভে জড়ো হয়েছেন সাধারণ নাগরিকরা।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বিক্ষোভে অংশ নিয়ে আন্দোলনকারীরা আটক হওয়া কর্মীদের মুক্তি দাবি করেন। ইসরায়েলের হাতে আটক হওয়া জাহাজগুলোর একটিতে রয়েছেন আর্জেন্টাইন আইন প্রণেতা সেলেস্ট ফিয়েরো। আমরা সতর্ক করে দিচ্ছি, ফ্লোটিলায় যেন ইসরায়েলি সেনারা না ঢোকে। ওখানে আমাদের নেতাদের আটক করা হয়েছে। বিশ্ববাসীর প্রতি আমাদের দাবি, আওয়াজ তুলুন। এটা একটা সন্ত্রাসী হামলা, এর প্রতিবাদ করুন। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে গাজার প্রতি সমর্থন এবং ফ্লোটিলা আটকে দেওয়ার প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ। এ সময় ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। কলম্বিয়া থেকে ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এছাড়াও ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তিও বাতিল করেছে দেশটি। গাজামুখী সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানার জবাবে এমন পদক্ষেপ নিয়েছে কলম্বিয়া। প্রেসিডেন্ট পেট্রো এক্সে দেয়া এক বার্তায় জানায়, ইসরায়েলের সাথে কলম্বিয়ার মুক্ত বাণিজ্য চুক্তিও তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। তিনি এ ঘটনাকে বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধ বলে আখ্যা দিয়েছেন। আরও একটি পোস্টে পেট্রো বলেন, নেতানিয়াহু আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্বব্যাপী অপরাধী হিসেবে গ্রেপ্তার করা উচিত। তিনি আরও জানান, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং আন্তর্জাতিক আইনজীবীদের সহযোগিতা চাইবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার সবশেষ হামলায় 11 জন মারা গেছে, আহত হয়েছে আরও 13 জন। এর আগে বুধবার আরও অন্তত 73 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ নিহতদের মধ্যে 47 জনই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার গাজার জায়তুন এলাকার আল ফালা স্কুলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আশ্রয় কেন্দ্রে রূপান্তরিত হওয়া ওই স্কুলে শত শত বাস্তুচ্যুত মানুষ ছিলেন। হামলার পরপরই ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু উদ্ধার কাজ শুরু করার সাথে সাথে আরও একটি হামলা হয় এবং এতে তারা গুরুতর আহত হন। আহতদের মধ্যে মুনতাসির আল দাহসান নামের এক কর্মী পরে মারা যান। গাজা সিটিতেও চলছে ইসরায়েলি বোমাবর্ষণ। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি সেনারা আল রাশিদ সড়ক বন্ধ করে দিয়েছে। এদিকে গাজা সিটির পশ্চিমে আল শিফা হাসপাতালের প্রাঙ্গণে অজ্ঞাত 11 জনের মরদেহ গণকবরে দাফন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নিরাপত্তা নিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। নির্বাহী আদেশে ট্রাম্প বলেছেন, কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র এটিকে নিজেদের শান্তি ও নিরাপত্তার হুমকি হিসেবে দেখবে। আদেশ অনুযায়ী ভবিষ্যতে যদি কখনো কাতারের ওপর হামলা হয়, তাহলে এর কড়ার জবাব দেবে যুক্তরাষ্ট্র। 3 সপ্তাহ আগে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায়। এ নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয় কাতার। এরপর গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এরপরই ট্রাম্প কাতারের নিরাপত্তা নিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন। এছাড়া আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনে কাতারের মধ্যস্থতার ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আফগানিস্তানে টেলিযোগাযোগ ও ইন্টারনেট বন্ধের 48 ঘন্টা পর বুধবার রাজধানী কাবুল সহ কয়েকটি প্রদেশে আবারও মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাবুল ছাড়াও কান্দাহার, খোস্ত, গজনি ও হেরাত প্রদেশে বিভিন্ন মোবাইল অপারেটরের সিগন্যাল পাওয়া গেছে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই সোমবার রাত থেকে মোবাইল ফোন সেবা ও ইন্টারনেট বন্ধ হয়ে গেলে দেশজুড়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এর ফলে অধিকাংশ ব্যবসা বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ে। প্রভাব পড়ে ব্যাংক, ডাকঘর, বাজারের লেনদেনেও। এমনকি হাসপাতালগুলোতে রোগীর নথিপত্র ছাড়াই কাজ চালাতে হয়। যদিও ইন্টারনেট বন্ধ করার খবর গুজব বলে দাবি করেছে তালেবান সরকার। তারা বলেছে, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বরং পুরনো ফাইবার অপটিক কেবল পরিবর্তনের কাজ চলায় সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে। দুদিনের মধ্যে ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হবে যুক্তরাষ্ট্রে, কারণ 6 বছর পর আবারও অচল অবস্থায় পড়েছে ট্রাম্প প্রশাসন। সরকারি অচল অবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছেন আইন প্রণেতারা। সিনেট স্থগিত করা হয়েছে, ফলে আশঙ্কা করা হচ্ছে যে শাটডাউনটি দীর্ঘায়িত হতে পারে। সেই সাথে লক্ষ লক্ষ চাকরি হুমকির মুখে পড়তে পারে। বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে মার্কিন অর্থনীতিতে। What they have done instead is to shut down the government because we won't give. শেষ পর্যন্ত ডেমোক্রেটরা সরকারকে অচল অবস্থায় ফেলল, কারণ অবৈধ এলিয়েনদের স্বাস্থ্যসেবার জন্য বিলিয়ন ডলার আমাদের নেই। এটাই হয়েছে। রিপাবলিকান কংগ্রেস সদস্য ও প্রগতিশীল কিছু ডেমোক্রেট সদস্যই কেবল আমাদের সমর্থন দিয়েছেন, কিন্তু ডেমোক্রেটরা আমাদের বলেছে অচল অবস্থা তুলে নিতে সাহায্য করবে যদি এসব অবৈধ এলিয়েনদের স্বাস্থ্যসেবার জন্য আমরা বিলিয়ন ডলার খরচ করি। এটা একটা বিরক্তিকর প্রস্তাব।
মরক্কোতে তরুণদের নেতৃত্বে চলমান বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 3 শতাধিক, আটক করা হয়েছে 4 শতাধিক আন্দোলনকারীদের। বিক্ষোভ চলাকালে দক্ষিণের তিনজেদ, ইনজেগানে এবং আইত আমিরা, পূর্বাঞ্চলের উজদা ও রাজধানী রাবাতের কাছে তেমারা শহরে শত শত তরুণ রাস্তায় নেমে নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে। আইত আমিরায় আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করে উল্টে দেয় এবং একটি ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। তিজনিতে আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর দিকে পাথরে নিক্ষেপ করে নানা স্লোগান দেয়। টিকটক, ইনস্টাগ্রাম ও ডিসকর্ডের মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জেন জি 212 নামের একটি অজ্ঞাত গোষ্ঠী এই আন্দোলনের ডাক দেয়। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলিতে নিহত হয়েছে 8 জন, আহত হয়েছে আরও অনেকে। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য আছেন। 3 দিন ধরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত 1000 সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার সেনাবাহিনী গুলিতে অন্তত 8 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এর আগে গত মঙ্গলবারও আজাদ কাশ্মীরে 2 জনের মৃত্যু হয়েছিল। খাদ্যদ্রব্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদ ও পার্লামেন্টে আজাদ কাশ্মীরের আসন সংখ্যা বাড়ানোর দাবিতে সোমবার থেকে এই বিক্ষোভ শুরু হয়। ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে আঘাত হানা 6.9 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 72 জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে আহত হয়েছেন আরও 294 জন। বৃহস্পতিবার দেশটির সিভিল ডিফেন্স সংস্থা সবশেষে তথ্য জানিয়েছে। বুধবারের হিসেবের তুলনায় মৃতের সংখ্যা 3 জন বেড়েছে। সব মৃত্যুই ঘটেছে মধ্য ভিসায়াস অঞ্চলে। অগভীর এই ভূমিকম্পটি মধ্যাঞ্চলের সেবু দ্বীপের উপকূলে রাতে আঘাত হানে। এতে বিদ্যুৎ লাইন, সেতু এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। 100 বছরেরও বেশি পুরনো একটি গির্জা ভেঙে পড়ে। ইন্দোনেশিয়ার পূর্ব জাফার সিদোয়ার্জো শহরে স্কুল ভবন ধসের ঘটনায় 3 দিন পরও এখনও নিখোঁজ রয়েছেন অনেক শিক্ষার্থী। তাদেরকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এ ঘটনায় এখনও পর্যন্ত 6 জন নিহত হলেও আহত শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, অবশিষ্ট কাঠামো ধসে পড়ার আশঙ্কায় উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে না। অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী আজ বিজয়া দশমী। কলকাতায় দশমী পূজার শেষে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেওয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মের নারীরা। দেবীর চরণে সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলেছেন তারা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দেবী দুর্গাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবী আরাধনেন। পরে আরতি, শোভাযাত্রা সহ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। কিন্তু কলকাতার অধিকাংশ পূজা মণ্ডপে আজ দেবী বিসর্জন হচ্ছে না। দেবী দুর্গার বিদায় জানানো হবে শুক্রবার। বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ। ভারত বাংলাদেশের সীমান্ত নদী টাকি, ইছামতি সহ বিসর্জনের সব জায়গায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গাপূজা জাঁকজমকভাবে উদযাপন করছেন। মণ্ডপে আনন্দে মেতেছেন প্রবাসী হিন্দু সম্প্রদায়। মহালয়া, বোধন ও সন্ধি পূজা শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসব শেষ হচ্ছে। লন্ডনে পূজা মণ্ডপ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবে মেতেছেন ব্রিটেনের হিন্দু সম্প্রদায়। উৎসব পালন করতে লন্ডনে বাংলাদেশি সনাতনীরা শতাধিক মণ্ডপ সাজিয়েছেন। আনন্দ আয়োজন চলছে পাড়ায় পাড়ায়। মহালয়া, বোধন আর সন্ধি পূজায় রয়েছে ভিন্ন ভিন্ন আয়োজন। এবারের পূজার আনন্দ ভাগাভাগির কথা জানালেন আগতরা। পুণ্য ও ন্যায়ের বিজয়কে স্মরণ করে বছরের মহা এই আয়োজনে মানুষকে সাহস, ধার্মিকতা, সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরলেন আয়োজকরা। আমাদের পুজো তো এবারে খুবই ভালো চলছে, অনেক লোক হয়েছে, প্রত্যেক বছরের মতো এবারে খুব সুন্দর হয়েছে।
তবে এবারের অনেক মণ্ডপে ছিল জায়গার সংকীর্ণতা। প্রয়োজন মেটাতে জায়গার সংকলন না হওয়াতে দুঃখ প্রকাশ করেছেন পূজা কমিটির অনেকেই। আমাদের মন্দির ভীষণ ছোট, মানে আমরা জায়গা দিতে পারছি না। আমাদের যদি ইচ্ছা যে আমরা মন্দিরটাকে আরো বড় করবো, আমাদের লোকজনদের আমরা আরো জায়গা দিতে পারি। দেবী দুর্গার দৈত্যরাজ মহিষাসুরের উপর বিজয়ের উদযাপন, যা মন্দের উপর শুভ জয়ের প্রতীক। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের শুরু এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা উৎসবের ইতি ঘটবে। হবে সনাতনীদের দুর্গতি নাশ। পরের বছর আবার ফিরবেন দুর্গা, এমনটি প্রত্যাশা সবার। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথে থাকুন।